বিশিষ্ট বিখ্যাত মানুষদের আত্মজীবনীতে বেশি আগ্রহ ও কৌতূহল আমাদের, অথচ তার অধিকাংশই কিছুকাল পরে মূল্যহীন হয়ে পড়ে। সমকালের সামাজিক ইতিহাস পেতে হলে আজও আমাদের কিন্তু ফিরে যেতে হয় রাসসুন্দরী দেবীর কাছে, এমনকি নটি বিনোদিনীর কাছেও। বেবি হালদারের এই আপন কথার মূল্য আজ কতখানি হবে জানি না, কিন্তু আমি নিশ্চিত যে অদূর ভবিষ্যতে একালের সামাজিক ইতিহাস খুঁজে পেতে হলে গবেষকদের বারবার বেবি হালদারের কাছে, এই কাজের মেয়ের কাছেই ফিরে আসতে হবে। কথাগুলো রমাপদ চৌধুরীর। 2004 সালে বলেছিলেন তিনি। যার সম্বন্ধে বলেছিলেন তিনি আজ আমাদের মহিলা মহলের অতিথি। তার সঙ্গে কথা বলতে হলে একটা লড়াইয়ের পথ পেরোনোর গল্প শুনতে হয়, অন্ধকার থেকে আলোয় আসার এক রূপকথার মতো জীবন কাহিনী শুনতে পাওয়া যায়। তিনি কিন্তু আজও লড়ছেন। তিনি নিজের সঙ্গে, আধারের সঙ্গে, অসুখের সঙ্গে লড়ছেন, তবুও তিনি কোথাও আমাদের কাছে অনুপ্রেরণা। আজ মহিলা মহলে আমাদের অতিথি লড়াকু সাহিত্যিক বেবি হালদার। আকাশবাণীর স্টুডিওয়ে আপনাকে স্বাগত দিদি। নমস্কার। প্রথমেই যেটা জানতে চাইব, বেবি হালদার আজও এক লড়াইয়ের নাম। আপনার নিজের লড়াইয়ের কথা আপনার থেকেই একটু শুনব। দেখুন, মানুষ যতদিন বাঁচে ততদিন তাকে লড়াই করেই বাঁচতে হয়। আমার হয়তো লড়াইটা একটু অন্যরকম। ছোটোবেলার থেকেই আমার মা ছিল না, মা বাবার অত্যাচারে বাড়ির থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলেন আমার ছোট ভাইটাকে কোলে নিয়ে। তারপরের থেকে আমাদের আরেকটা লড়াই শুরু হলো, মা না থাকার যে অবস্থাটা হয় আর কি। সব ভাই বোনের থেকে আমার দিদি একটু বড় ছিল, দিদি অনেকটা সামলে নিয়েছিল ছোট ছোট আমরা যখন ছিলাম। বাবা সেই রকমভাবে বাড়িতে মন দিতেন না, বাচ্চাদের দিকে কিভাবে মানুষ করতে হয়, কিভাবে সংসারটাকে বাঁচিয়ে রাখতে হয়, বাচ্চাদের আলাদা জীবন কেমন করে দিতে হয়, সেটা আমার বাবার ছিলই না আর কি। এরকম বাবা একটা মিলিটারি ম্যান ছিলেনই, কিন্তু বাবার শিক্ষাটা সেভাবে হয়নি, যার জন্য আমার মায়ের উপরেও খুব অত্যাচার হয়েছে। বাবা মিলিটারিতে যাওয়ার পরে নেশাও অনেকটা ধরে ফেলেছিলেন, যার জন্য সংসারে মন অতটা দিতে পারতেন না। একটু ইন্টারাপ্ট করছি দিদি। এই যে আপনি বলছিলেন মা আপনার ছোট ভাইকে সঙ্গে নিয়ে বেরিয়ে যায়, আপনারা দুই দিদি, দুই বোন, আমরা দুই বোন আপনারা থেকে যান বাবার সঙ্গে, বা থেকে যেতে বাধ্য হন। দুই বোন, তিন ভাই আমরা ছিলাম। ছোট ভাইটাকে তো মা নিয়ে গেছিলেন, আরো দুই ভাই আমরা ছিলাম। আরো দুই ভাই। তো এই যে মা আপনাদের মধ্যে একজনকে বেছে নিলেন বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য, এর জন্য কি মায়ের উপর রাগ হয়েছিল সেই সময়? সেই সময় কি আমার মায়ের উপরে এখনো অভিমান একটু আছে। মা যে গেছেন ঠিক আছে, আমরা বুঝতে পারছি খুব অত্যাচার হয়েছে মায়ের উপরে, কিন্তু অভিমানটা এই যে আমাদের ছেড়ে কেন গেলেন। শুধু বাবাকেই ছাড়তে পারতেন, আমাদের কেন ছাড়লেন? নিয়েই যেতে পারতেন। যাই হোক করে জীবন কোনো না কোনোভাবে চলেই যায়। যখন আমাদের জ্ঞান হলো, বুঝতে পারলাম যে মা কী জিনিস, মা না থাকা কী জিনিস, মা না থাকলে কী অবস্থা হয়। যার জন্য মায়ের ওপরে আমাদের সব ভাই বোনেরই একটু অভিমান ছিলই, বা এখনও আছে। কষ্ট আমরা যা পেয়েছি, অ্যাকচুয়ালি আমার মায়ের জন্য অনেকটা পেয়েছি। মা সামলাতে পারতেন। আমার ছোটবেলায় বিয়ে দিয়ে দেওয়া হয়, সেটা বাবাই বিয়ে দিয়েছিল। বাবা মা চলে যাওয়ার পরে দ্বিতীয় মা নিয়ে এলেন। তার কথার অনুযায়ী বাবা কাজ করতেন, তার কথাই ওঠা বসা হতো, তার কথাই আমাকে অল্প বয়সে বিয়ে দেওয়া হলো। আমার লেখাপড়ার দিকে খুব ইচ্ছা ছিল। যখনই দ্বিতীয় মা এলো বাড়িতে, তারপরে কষ্ট একটা অন্যরকম হয়ে গেল। আমার পড়ার ইচ্ছা ছিল, স্কুলে যেতাম, সেই মায়ের পছন্দ হতো না। বাড়ির কাজ করো, সারা বাড়ির কাজ সামলাও, বাইরের থেকে জল এনে দেওয়া, চানের জল, রান্নার জল সব ওই ছোট্ট বেবিকে দিয়ে করানো হতো। এই যে মানে আপনার দ্বিতীয় মা যে আপনাদের সঙ্গে এই ব্যবহারটা করতেন, সেটা আপনার বাবা জানতেন কি? বাবা ওতে ওনারই সমাজ ছিলেন, ওনার কথাই হতো এসব। বাবা কোনো দিনই বাচ্চাদের দিকে নজর দেননি। আর দ্বিতীয় মা আসার পরে তো তারই কথাই, তারই সব কিছু, তার কথার অনুসারে কাজ হতো। তার কথাই দুটো ভাই যারা ছিল, তারা অল্প বয়সেই কেউ চলে গেল আমার পিসির বাড়িতে, কেউ অন্য জায়গায় চলে গেল। ছোটোর থেকে তাদেরও কাজ শুরু হয়ে গেল। এমনকি আমার ছোট ভাই, আমার পরের যেটা, সে তো অনেক অল্প বয়সে রিক্সাও চালিয়েছে।
বাড়ির থেকে বেরিয়ে গিয়ে। পড়াশোনা বাবা কারোর দিকে তো খেয়াল করতেই না। বেশি দিন আমার বাবার কাছে থেকে গেছিলাম আমি, যার জন্য আমার একটুখানি কষ্টটা আমার বেশি হয়েছে। অল্প বয়সে আমার বিয়ে হয়েছে। আর আমি যতদিন স্কুল গেছি আমি নিজের ইচ্ছাতে, স্কুলের টিচাররা আমার বাবাকে বলতেন যে আপনার ছেলে দুটোর পড়াশোনা হোক চাই না হোক, মেয়ের পড়াটা আপনি দেখবেন, কেননা ওর পড়ার ইচ্ছাটা খুব আমরা দেখতে পাচ্ছি। বলেও কোনো কাজ হয়নি বাবাকে। এই যে আপনি নিজেই বলছেন আপনার ছোট থেকেই পড়াশোনা করার ইচ্ছে ছিল, অথচ সেই সময় একটা ছন্ন ছাড়া পরিবেশ, কারণ মা চলে গেছে, পারিবারিক কলহ, আর্থিক অনটন, বাবা নজর দেয় না, দ্বিতীয় মা আপনাদের দিয়ে যে কাজগুলো করান সেগুলো খুবই কষ্টকর এবং আপনাদের জন্য খুবই যন্ত্রণাদায়ক, আপনাদের সকলের জন্য। অথচ আপনি কিন্তু মাটি কামড়ে পড়েছিলেন সেখানে, আপনার জীবন সেখানেও একটা অন্যরকম বাঁক নিয়ে বিপথে চলে যেতে পারতো, কিন্তু আপনি কিন্তু মাটি কামড়ে পড়ে থেকেছেন সেই সময়তেও। এত শক্তি এত কম বয়সে কোথা থেকে পেতেন? তখন একটা আমার অন্যরকম ছিল। যাই হোক, আমার বাচ্চাবেলায় আমার স্কুলের বইটই আমার বাড়িতে ছিল। হ্যাঁ, যে কোনোভাবে আমি পড়াশোনাটা করবই। আমার ইচ্ছা যে আমি স্কুলে যাব, আমি বাড়িতে থেকেই সেটা করতে পারবো। হ্যাঁ, সে যতই আমি লাথি ঝাঁটা খাই, যাই খাই, না খেয়ে থাকি, তবুও আমি এক জায়গায় একটা থেকে স্কুলে যাওয়া যাবে। আর স্কুলের টিচাররা আমাকে খুব ভালোবাসতেন, যেহেতু আপনি পড়াশোনা করতে ভালোবাসতেন। পড়াশোনা করতে ভালোবাসতাম, সেই কারণে জোর করে ওখানেই থেকে যাওয়ার একটা কারণ। আর ওই অল্প বয়সে আমি যাব কোথায়? অতটুকু বয়সে আমি যাব কোথায়? 7-8 বছর 9 বছর বয়সে কোনো কোনো সময় আমার পিসি এসে আমাকে খুব আদর করে নিয়ে যেতেন কিছুদিনের জন্য। কিন্তু বাড়ির যে কাজের অসুবিধা যখনই হতো তখনই মা বাবাকে বলতো, আর বাবা গিয়ে আমাকে নিয়ে আসতো, এরকম অবস্থা। তো এই করে করে 12 বছর বয়স যখন হয়ে গেছে, মানে তাকে বিয়ে দিয়ে দেওয়াই ভালো। মানে 12 বছর বয়সে আপনার বিয়ে হয়? হ্যাঁ, 12 প্লাসে, 13-র কাছাকাছি। 13-র কাছাকাছি। তো বাবা এমন একটা ছেলের হাতে দিলেন, মানে তার ঘর দেখলো না, চুলো দেখলো না, চাল দেখলো না, কিছুই না। তার বাড়ি আছে কি না, সে কোথায় থাকে। আমার দ্বিতীয় মায়ের যে ভাই ছিলেন, তার সঙ্গে আর কি সে কাজ করতেন ডেকোরেটরে। তখন ওই মামা এসে বাবাকে মাকে বলতো, একটা ছেলে আছে আমাদের সাথে কাজ করে, তার হাতে বেবিকে দিয়ে দে। তার কথা শুনেই আর কি বাবাও রাজি হয়ে গেল। আপনি আপত্তি করেছিলেন? তখন আমি বুঝতেই পারছি না যে আমার সাথে কি হচ্ছে। ঠিক। হ্যাঁ, আমি দেখছি বাড়িতে লোকজন আসছে, বাড়িতে একটা অনুষ্ঠান হয়, পুজো টুজো হতো, একটা আনন্দের বিষয়, এত লোকজন আসছে, বড় বড় উনুনে রান্না হচ্ছে। তখন আমি বুঝতে পারছি না যে এগুলো কার জন্য হচ্ছে, কি জন্য হচ্ছে। মানে আপনি বুঝতেই পারছিলেন না যে আপনার বিয়ে হয়ে যাচ্ছে? আমার বিয়ে হয়ে যাচ্ছে। আমি বাইরে বাচ্চাদের সঙ্গে খেলা করছি, তাকে জোর করে ডেকে এনে বিয়ের পিঁড়িতে বসানো হচ্ছে, সবাই হাসাহাসি করছে, সবাই কত হই হাল্লা আনন্দ করছে। তো বেবিরও ভালো লাগছে, সবার তার দিকেই নজর আছে, তাকে নিয়েই ব্যস্ত আছে। আমার সাথে মানে বেবির সাথে কি যে হচ্ছে বেবি নিজেও বুঝতে পারছে না, মানে বুঝতে পারছে। আপনার কাছে ওটা একটা খেলাধুলা বা আনন্দর বিষয় মনে হচ্ছিল। বিয়ে হয়ে গেল, পরের দিন একটা অচেনা লোকের সাথে অন্য বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। সেই যে পাঠানো হলো একটা বাড়িতে একটা লোকের সঙ্গে, সেই বাড়িতে সেই লোক ছাড়া আর কেউ নেই। এবার 4 দেওয়ারের মধ্যে যেটা 12-13 বছর একটা মেয়ে আর 27-28 বছরের একটা ছেলে। আপনার স্বামী আপনার থেকে অনেকটাই বড় ছিল। তো কি সেটা অত্যাচারের মধ্যে দিয়ে গেছে, সেটা এখন ভাবলেও বা সেই দিনটা মনে এলে এখন ভীষণ ভয়ও লাগে, বা মনে হয় যেন এরকমটা আর কোনো মেয়ের সাথে যেন না হয়। হঠাৎ করে একটা অচেনা লোক তাকে নিয়ে জোর করছে, সেই বাড়িতে আর কেউ নেই, কাকে ডাকবে, কি করবে, এত অত্যাচার, কান্নাকাটি করছে মেয়েটা, তার ওপরে এত জোর জুলুম হচ্ছে। কান্নাকাটি করতাম, আশেপাশের লোকে এসে বারবার এসে ভাবতো কি বউটাকে ধরে মারছে, মেয়েটাকে ধরে মারছে না কি হচ্ছে, এসে ওরা আপত্তি করতো, দরজায় ধাক্কা মারতো। এরকম কতবার সহ্য করা যায়, কতদিন সহ্য করা যায়। বারবার আমি বাবার বাড়ি চলে যেতাম, মামিরা এসে বারবার দিয়ে যেতেন বুঝিয়ে যে বিয়ের পরে মেয়েদের এরকম সহ্য করতে হয়, এরকম হয়। তার মানে তখনও সকলে আপনাকে বোঝাচ্ছে যে এইভাবেই থাকতে হবে। বারবার পালিয়ে যেতাম বাবার কাছে। বাবার বাড়িতে গিয়েও তো সেরকম আমি 2 দিনও থাকতে পারতাম না, আমাকে নিয়ে সেখানেও অশান্তি হতো, বিয়ে দিয়েও কোনো শান্তি নেই, বারবার এখানে এসে হাজির হয়ে যাচ্ছে।
যখন এরা বোঝাচ্ছে, মানে অন্যরাও যে বোঝাচ্ছে যে মেয়েদের বিয়ের পরে এটা সহ্য করতে হয়, এটা হয়, বিয়ের আগেও কি আর বিয়ের পরেও কি, সবটাই তো অত্যাচারের অত্যাচারের সারি মধ্যে দিয়েই আমি গেছে। গেছে। তো সেখানেই দেখি তাহলে আমি তো সেখানে একাই, তার কথা যদি আমি মেনে থাকতে পারি, তার অত্যাচার যদি আমি সহ্য করে থাকি, তাহলে আমাকে সেইভাবেই জীবন কাটাতে হবে। তারপর আপনি কখন এটা অনুভব করলেন বা কখন এই সিদ্ধান্তটা নিলেন যে না, আপনি এই অত্যাচার আর সহ্য করবেন না? 14 বছর বয়সেই আমার পেটে বাচ্চা। বাচ্চা যে পেটে অত বড় হাড়ির মতো পেটটা নিয়েও আমি বাচ্চাদের সাথে খেলা করেছি। আশেপাশের বাচ্চারা খেলতো, তাদের সঙ্গেও খেলতাম। একবার একটা এমনও হয়েছে, বই যারা পড়েছেন তারা বইতেও পাবেন, যে বাইরে বাচ্চারা ডাঙ্গুলি নিয়ে খেলা করছে, তখন বেবি বাইরে দাঁড়িয়ে দেখছে বাচ্চাদের খেলা। তখন তো বেবি 7-8 মাসের গর্ভবতী, হাড়ির মতো পেট তার। তো বাচ্চারা যে ডাঙ্গুলি খেলছে, সেই ছোট গুলিটা এসে বেবির পায়ের কাছে এসে পড়ছে, ভালো লাগছে। মানে একটা অন্ধকারের মধ্যেও আপনার সামান্য একটা মুহূর্তই আপনাকে আনন্দ দিচ্ছিল। সেই গুলিটা আমি ভাবছি ছুঁড়ে মারবো, বাচ্চাদের দিকে ওরা খেলছে নাকি না নিজে নিয়ে গিয়েই খেলি। তখন আমি গুলিটা নিয়ে আমি বাচ্চাদের সঙ্গে খেলতে চলে গেছি। আশেপাশের বউরা আমাকে দেখে খুব বোঝাচ্ছে যে বৌমা এরকম করতে নেই, এ কী করছো, এত বড় পেট নিয়ে এখনও খেলা তোমার শখ যায়নি। বকাবকিও করছে, বোঝাচ্ছে যে এখন খেলতে নেই, পেটে চোট লাগবে, পেটে আঘাত লাগবে, বাড়িতে থাকো, এরকম। যখন বাচ্চাটা হলো তখন আমি বুঝতে পারলাম যে বাচ্চা হয়ে গেল, তাহলে আমি মা হলাম। এবার যখন মা হলাম তখন আমার মায়ের কথাটা মনে এলো, যে মা আমাদের কাছে যতদিন ছিলেন ততদিন আমাদের মানে কোনো কষ্টের অভাবটা আমরা বুঝতে পারিনি। আর যেদিন আমার মা আমাদেরকে ছেড়ে চলে গেলেন তখন থেকে আমাদের উপরে আলাদাই একটা অত্যাচার, আলাদাই কষ্ট শুরু হয়ে গেল। এসবগুলো মা আমাদের কোনোদিন বুঝতে দেননি যতদিন আমার মা আমাদের কাছে ছিলেন। তো যখন আমার বাচ্চা হলো তখনই আমি বুঝতে পারলাম যে মা হয়েছি, এবার আমার মা ছিল না আমাদের কাছে, তারপরে আমাদের কি কষ্ট হয়েছে। তবে আমাদের জীবনটা যেভাবে গেছে আমার বাচ্চাদের জীবনটা যেন সেভাবে না যায়, সেই চেষ্টা আমি তখন ভাবতে শুরু করেছি। আপনার তিন সন্তান হয়েছিল আপনার। এই যে আপনি বলছিলেন আপনি বুঝতেই পারছিলেন না আপনার সঙ্গে কি হচ্ছে, আপনার সন্তান সম্ভবা হওয়া, বিয়ে হওয়ার পরবর্তী যে জীবনটা সেখানে সন্তান সম্ভবা হওয়া, ধীরে ধীরে কখন আপনি এটা অনুভব করলেন যে আপনার জীবনের একটা কোথাও একটা অত্যাচার, একটা যন্ত্রণার দিক আপনার সঙ্গে হয়ে চলেছে, অত্যাচারিতই আপনি হয়ে চলেছেন এবং সেখান থেকে আপনার বেরোনোটাও প্রয়োজন আপনার সন্তানদের বড় করার জন্য? এই অনুভবটা হয়তো ওই মুহূর্ত হিসেব করে বলা সম্ভব নয়, কিন্তু ঠিক কোন সময় থেকে বা কখন থেকে আপনি এটা বুঝতে শুরু করলেন? বাচ্চা যখন হয়েছে তখন থেকেই তো আমি বুঝতে শুরু করেছি যে আমার জীবনটা যেভাবে গেছে আমার ছেলেপিলের জীবন সেভাবে যেন না যায়। তারপরে একের পর এক, মানে অল্প বয়সেই 20-22 বছর বয়সেই আমার তিনটে সন্তান হয়ে গেল। আপনার স্বামী আপনার সন্তানদের দিকে বা আপনাদের সন্তানদের দিকে কি খেয়াল রাখতেন? খেয়াল অতটা রাখতেন না। পরপর আমার 3টে বাচ্চা হয়ে গেল, তখন আমি ভাবলাম যে বাচ্চাদের ঠিকভাবে মানুষ করতে গেলে দুটো পয়সার দরকার। ঠিক। হ্যাঁ, তখন আমি কি করব? আমার হাজবেন্ড যেভাবে পয়সা রোজগার করে সব পয়সা আমার হাতে দেয় না। তাহলে বাচ্চাদের যদি আমি ভালোভাবে ঠিক একটা দিতে পারি, সমাজ বা শিক্ষা, তার জন্য পয়সার দরকার, তাহলে আমাকে নিশ্চয়ই কাজ করার দরকার। হ্যাঁ, কি কাজ করব? আমি তো লেখাপড়া জানি না। তো আশেপাশের মেয়েরা লোকের বাড়িতে যারা কাজ করতো তাদের সাথে কথা বলতাম, ওঠা বসা করতাম। তারা বলতো তুই যদি ছেলেপিলেকে ভালোভাবে মানুষ করতে চাস তাহলে কাজ করতে হবে, আমাদের মতোই কাজ কর। তখন একটা বাবার চিন্তা হতো যে আমার বাবাকে অনেক লোকে সম্মান দেয়, আর আমি যে জায়গায় ছিলাম সেই রাস্তা দিয়ে বাবার বন্ধু বান্ধবরাও যাওয়া আসা করতেন। যদি দেখে যে হালদারদার মেয়ে লোকের বাড়ি কাজ করছে কেমন লাগবে, এসব কথা যখন আমি চিন্তা করতাম তো আমি বলতাম সেই মেয়েদের, তো বলতে যে যদি বাবার সম্মান রাখতে যাস তাহলে তো তোর নিজের সন্তান মানুষ হবে না। তো এই কথাটা আমার সত্যিই মনে লেগেছিল যে বাবা যদি আমাদের কথা ভাবতেন তাহলে তো আমাদের এই অবস্থা হতো না, তাহলে আমরা বাবার কথা কেন ভাববো? ঠিক। আপনার সন্তানদের আপনি যথাযথভাবেই বড় করেছেন, তারা কি আজও আপনার শক্তি? হ্যাঁ, এখন সত্যিই আমার ছেলে মেয়ে আমার শক্তি। আর যা কিছুই করেছি ভেবেছি আমি বাচ্চাদের জন্যই ভেবেছি, আর আজও ভাবছি তারা আজ আমার সাথে আছে, পাশে আছে, তারাই আজ আমার সব কিছু। ঠিক।
আহ, আমরা এটুকু অবধি শুনেছি যে আপনি আপনার স্বামীর কাছে অত্যাচারিতা হয়েও আপনি থেকেছিলেন, আপনার 3 সন্তানকে নিয়ে সেভাবেই থাকছিলেন। তারপর কখন সিদ্ধান্ত নিলেন যে না, এভাবে আর নয়, এবার আপনি বেরিয়ে হ্যাঁ, যাবেন? যখন আমি লোকের বাড়িতে কাজ শুরু করলাম, আমি যতটুকু লেখাপড়া জানতাম, হুম ছোটবেলায় যেটুকুই আমি পড়েছি, তবু আমি বাড়িতে বসে ভাবতাম সময় পেলেই ছোট ছোট বাচ্চাদের আমি পড়াবো, 1-2 ক্লাসের বাচ্চাদের আমি পড়াতে পারবো। বাচ্চারা আমার কাছে আসতো, আমি দেখতাম, আমাকে ভালোবাসতো, আমিও তাদের ভালোবাসতাম। ভালোবেসে ওর মা বাবা যেটুকুই হোক, তখন 5 টাকা 10 টাকা অনেক পয়সা ছিল, আমাকে দিত। বা সময় পেলে, যেমন আমি লোকের বাড়িতে কাজও শুরু করেছিলাম, সেখান থেকেও আমি কিছু পয়সা অর্জন করেছি। সেই সব পয়সা যখন আমার হাতে আসতে লাগলো, তখন আমার হাজবেন্ড আমার সংসারের খরচা যেটুকু দিত সেটাও বন্ধ করে দিল আর কি, যে তুমি তো পয়সা পাচ্ছ, এখন আর বাড়িতে পয়সা দিয়ে কী হবে, ওতেই চলে যাবে। তখন আমি বলতাম যে আমি তো বাচ্চাদের জন্য, আমি যেটুকু করছি বাচ্চাদের জন্যই করছি, ওদেরকে একটু পড়াশোনা শেখাতে গেলে, ভালো সমাজ দিতে গেলে 2 পয়সার দরকার, তুমি ভাববে না তাদের জন্য, তো আমাকে তো কিছু ভাবতে হবে। এই কথাটি তার খুব রাগ হতো, কথা কাটাকাটি হতো, মারধর শুরু হতো। এই যে রোজ অশান্তির মধ্যে দিয়ে একটা যাচ্ছি, আর বাচ্চারা সেসব দেখছে, এটাও আমার বিবেকে লেগেছে যে আমি বাচ্চাদের তাহলে কি শেখাচ্ছি, তারা কি দেখে বড় হচ্ছে। তারা কি দেখে বড় হচ্ছে। বা আমি যদি কাজ করেই খাচ্ছি, তাহলে তোমার অশান্তি আর এত মারধর আমি কেন খাবো। তারপর আপনি বেরিয়ে এলেন। আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি আর তোমার কাছে থাকবোই না। তো বেরিয়ে আপনি কোথায় গেলেন, বা আপনার তো আস্তানা কি হলো তারপর? আমি চলে গেলাম বাবার কাছে। বাবা জানতো যে আমার ভাইয়েরা কোথায় থাকে, তখন আমার ভাইয়েরা দিল্লি চলে গেছিল অনেক পরে, সেখানে গিয়ে ওরা কাজ করতো, ওখানেই থাকতো। তখন আমি বাবাকে বলতাম যে দাদা ভাইয়ের যদি অ্যাড্রেস জানেন আপনি দিন, আমি সেখানে চলে যাব, তারা যেভাবে ওখানে আছে কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। তো আমি ডিসাইড করলাম যে ছেলেপিলে নিয়ে আমি ওখানে চলে যাব, তো দিল্লিতে। বাবা তখন আপত্তি করলো যে 3টে বাচ্চা নিয়ে অত সোজা নয় থাকা, তাদের কোথায় রাখবি, কে খাওয়াবে, কি করবি, কোথায় থাকবি। যাই হোক, আমার একটা জিদ হয়ে গেছিলো তখন। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি তার কাছে থাকবো না, যেখানেই হোক, যেভাবেই হোক, ছেলেপিলে আমি দেখবো আমি মানুষ করতে পারি কি না একা। আপনি এটাকে চ্যালেঞ্জের মতো নিয়েছিলেন? একদম তাই। তখন বাবা আপত্তি করলো, তবুও জোর করলাম আমি। বাবা যেভাবেই হোক অ্যাড্রেস দিয়ে দিল, একটা অচেনা গাড়িতে উঠিয়ে দিল, দিল্লির ট্রেনে, জানি না কোথায় গিয়ে থামবে, দিল্লিতেই যাবে এটুকুই জানি। হ্যাঁ, চলে গেলাম 3টে বাচ্চা নিয়ে। দিল্লিতে গেলাম। এবার সেখানে আপনি পৌঁছলেন মুন্সি প্রেমচন্দের নাতি। তার আগে আমি দাদা ভাইয়ের কাছেই গেছিলাম। আচ্ছা, আপনি ওখানে সরাসরি দাদার কাছে গেছিলাম। সেখানে আবার আমার বাচ্চাদের দেখে আমাকে নিয়ে তারা আবার অশান্তি করতে শুরু করলো। তবে তাদের অশান্তি আমি বেশি দিন সহ্য করিনি, বেশি দিন তাদের অশান্তি সহ্য করতে আমাকে হয়নি। কেননা আমার একটা জিদ ছিল যে আমি এসেছি ছেলে মেয়ে নিয়ে, তাদের ব্যবস্থাই আমি নিজেই করব। আর কোনো অশান্তি সহ্য করে নয়, আর কোনো অশান্তি সহ্য করে নয়। কিছুদিন করতে হয়েছে ওদের অশান্তি, আমাকে নিয়ে যে অশান্তি হতো ওদের বাড়িতে। আমার দাদার বন্ধু বান্ধবরা আসতো, দেখতো যে আমাকে নিয়ে ওদের বাড়িতে অশান্তি হচ্ছে। হঠাৎ একদিন আমার দাদার এক বন্ধু এসে বলছে, দিদি আপনাকে নিয়ে এখানে খুব অশান্তি হয়, তো আমি এক জায়গায় কথা বলেছি আপনার জন্য, কাজের জন্য, সেখানে বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে দেবে, ওখানেই চলুন। আমি চলে গেলাম বাচ্চা কাচ্চা নিয়ে সেখানে। সেই বাড়ির লোক একটু অন্যরকম ছিল, মানে আমাকে যে একটা আস্থানা দিয়েছে যে বাচ্চা কাচ্চা নিয়ে আমাকে সেখানে থাকতে দেবে, এটুকু শুনেই আমি রাজি হয়ে গেছি। আমি ভেবেছি সেই বাড়িতে আমাকে যেটাই করতে বলবে, যেভাবে হোক কাজ করে আপনি থাকবেন, এভাবেই আমি ভেবেছিলাম। তো সেই বাড়ির মানুষ মানে এমন মানুষ ছিলেন যে বাচ্চাদের জন্য আমি যে ঘর ছেড়েছি, বাচ্চাদের নিয়ে তাদের সঙ্গে আমি কথা বলতাম যে ম্যাম আমি তো বাচ্চাদের জন্যই আমি বাড়ি ছেড়েছি, এখানে স্কুল কোথায়, এখানে আমি তো কিছু জানি না, আমি স্কুলে দিতে চাই বাচ্চাদের। তো তারা কিছু শুনতো না আর কি, এক কাজ দিয়ে শুনতো আর এক কাজ দিয়ে বের করে দিত, শুধু আপনাকে দিয়ে কাজটা করিয়ে নিত। সারাদিন কাজ করতাম, রাত্রি 10টা বেজে যেত, আমাকে যে আমার বাচ্চাদের কাছে যেতে হবে সেটা ওরা ভাবতো না আর কি। আপনার সন্তানদের জন্যই আপনি কষ্টটা সহ্য করছিলাম। তবু আমি সেখানে প্রায় 1 বছর ছিলাম।
কেননা আমাকে থাকতে হবে, দেখতে হবে, চিনতে হবে। হুম, ওখানে থাকতে থাকতে আশেপাশের লোকের সঙ্গে যেমন একটু জানাশোনা হয়ে গেল, তাদেরকে আমি বলতাম যে দাদা এখানে কেউ যদি কাজের কথা বলে আমি এই বাড়ি ছাড়তে চাই। হুম, হুম, তো হঠাৎ করে একটি ছেলে আমাকে বলল যে দিদি আমাকে একজন বলেছে সেই বাড়িতে যাবে, তারা বাড়িতে লোকজন কম, ছোট ফ্যামিলি, সেখানেই আপনাকে থাকতে হবে, বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে দেবে। তখন আমি বললাম যে চলো, আমি এখনই যাব। সেটাই কি এই মুন্সি প্রেমচন্দের নাতি প্রবোধ কুমার অর্থাৎ প্রবোধ তাতুষের তাতুষের বাড়ি। বাড়ি? তখন আমি জানতাম না যে উনি কত বড় মানুষ, হুম, হুম, কি নাম, তখন আমি জানতাম না। আমার একটা আস্থানা দরকার ছিল বাচ্চাদের জন্য, হুম, হুম, বাচ্চাদের ভবিষ্যতের জন্য। হুম, তো আমি চলে গেলাম, বাইরের থেকে ঘন্টি দিলাম, তিনি বেরিয়ে এলেন বাইরে, কথা বললাম, উনিও আমার সঙ্গে কথা বলল। তো ওনার কথাবার্তা আমার এত ভালো লাগলো, যেন জীবনে প্রথম এরকম একজন ব্যক্তি দেখছি। হুম, আমার কথাও ওনার খুব ভালো লেগেছে। আমি যেভাবে বললাম যে আমি এই জন্য আমি আসতে চাই ছেলে মেয়ে নিয়ে, তো ওনার এমন মনে হলো কি জানি না, তো তুমি এত কষ্ট করে কেন আছো, আজকেই চলে এসো। হুম, হুম। হ্যাঁ, তো সেই দিনই আমি তার বাড়িতে শিফট হয়ে গেলাম ছেলে মেয়ে নিয়ে। কোথাও এটাই আপনার জীবনের বাঁক বদলের শুরু কিছুটা? বলতে পারেন একদম। আমি আগে জানতাম না তার বাড়িতে আমার কি হবে না হবে। হুম, হুম, আমি তো চেয়েছিলাম যে আমার বাচ্চার ভবিষ্যৎটা যেন একটু ভালো হয়, বাচ্চার কথা ভেবেই আমি ভালো জায়গা, ভালো আস্থা খুঁজছিলাম। তো হয়ে গেল, সেই বাড়ি গেলাম। সেই বাড়িতে যে শুধু আমার বাচ্চাদের ভবিষ্যৎ চেঞ্জ হয়েছে তা নয়, আমারও। আপনারও ভবিষ্যৎ বদলে যায়। এরপর আপনার জীবনে একটা বড় বদল আসে, অর্থাৎ আপনার যে এই লড়াকু জীবন কাহিনী, আপনি নিজের লেখার কথা ভাবেন, পড়াশোনা, লেখালেখি বা এই যে জগৎটা যেটা আপনার ছোট থেকেই ভালো লাগতো, ছোট থেকেই ইচ্ছে করতো, সেই সিদ্ধান্তটা যে আমি লিখবো আমার নিজের জীবনের কথা, কবে নিলেন? তখন আমার মনে ছিল না যে আমি কোনোদিন লিখতে পারবো, বা আমার জীবনে কি ঘটনা ঘটে গেছে। আমি তখন ভাবতাম যে আমাদের মতো মেয়েদের কাহিনী এইরকম, এটাই হয়, আর এইভাবেই চলে জীবন। কিন্তু এর থেকেও যে ভালো করা যায় এই বয়সে, তখন আমার মাথায় ছিল না, আসেওনি। সেই বাড়িতে সব কাজ করতাম, একদম নিজের মেয়ের মতো আমাকে ওনারা রেখেছিলেন। আমার বাচ্চাকে এত ভালোবাসা দিয়েছিলেন উনি। আমার মানে তাতুষ বলতাম তাকে, তাতুষ মানে পিতা। উনি আমাকে বলেছিলেন যে আমার ছেলে আছে 3টে, আমার মেয়ে নেই, তুমি আমার মেয়ের মতো, তুমিও আমাকে তাতুষ বলতে পারো। তাতুষ মানে পিতা, বাবা। বাবা। আমার শুনে খুব ভালো লেগেছিল। হ্যাঁ, তো উনি আমার বাচ্চাদের স্কুলে ভর্তি করে দিলেন। ওনার ঘরের সম্পূর্ণ কাজ আমি করতাম। কাজ করতে করতে দেখতাম আমি এত বড় বড় লাইব্রেরি, এত বড় বড় বইয়ের আলমারি, অনেক বাংলা বই, কে পড়ে দেখতাম আর ভাবতাম। ডাস্টিং করতে করতে 2-1টা বই বের করে পড়ার চেষ্টা করতাম। হঠাৎ একদিন আমার তাতুস গিয়ে দেখে আমার বইয়ের ওপরে খুব আকর্ষণ এখনো। আমার সাথে এমনিতেও মানে উনি বেশ ভালোভাবে কথা বলতেন যে বেবি তোমাকে কেন বাড়ি ছাড়তে হয়েছে, এরকমভাবে, মানে কেন, কি, কত দূর পড়াশোনা করেছো, কতটা কি করতে চাও, এরপরে আরও কিছু করতে চাও, এইভাবে আমাকে নর্মালভাবে সব কথা জিজ্ঞাসা করতেন। আমি সব কথা বলতাম, খুব ভালোবেসে আমাকে কথা বলতেন। বাড়ির কাজের মেয়ে ভাবতেন না, নিজের পরিবারের মানুষ ভাবতেন। তারপর ওর কথাতেই আপনি আপনার জীবন কাহিনী লেখা শুরু করলেন। হ্যাঁ, উনি একদিন বললেন যে বেবি বাচ্চাবেলায় তুমি যেটুকুই পড়াশোনা করেছো, আচ্ছা বলো তো তুমি কোনো লেখকদের নাম মনে আছে? হ্যাঁ, উনি আর কি জানতে চাইছেন যে আমার ভেতরে কিছু আছে কিনা। ঠিক। তখন আমি যেটুকু পড়েছি, যাদের লেখা পড়ে আমরা বড় হয়েছি, হ্যাঁ পড়েছি, পড়ার সুযোগ আমরা পেয়েছি, ফট করে আমার মাথায় এলো রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে কাজী নজরুল ইসলাম, মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবী, এইসব পুরনো লেখকদের নাম আমার মাথায় ছিল, তাদের কথা। আমার মুখে তাতুষ এই যে বড় বড় লেখকদের নাম শুনে একটা আশ্চর্য মতো হলেন যে কত বছর পরে তুমি যে পড়েছো তাদের কথা এখনো তোমার মনে আছে, তাহলে নিশ্চয়ই তুমি এখনো কিছু করতে পারো। আমি বলতাম এই বয়সে কি করব, আর ছেলেপিলেরা বড় হয়ে গেলে এটাই যথেষ্ট, তারা লেখাপড়া করুক। উনি আমাকে বোঝাতেন মানুষের বয়সে কিছু আসে যায় না, যে কোনো বয়সে তুমি ইচ্ছেটাই আসল, এখনো তুমি অনেক কিছু করতে পারো। সে সময় আমি ওনার কথাই আর কি করতাম না। ডাস্টিং করতে করতে আমি যে একবার
দেখলেন উনি হঠাৎ গিয়ে যে আমার বইয়ের ওপরে আকর্ষণ, জিজ্ঞেস করলেন যে বলো তুমি পড়তে চাও এখনো, কি পড়ছো দেখি। একটা বই বের করে আমার হাতে দিলেন, এ আছে বলো তো এই বইয়ের কভারে কি লেখা আছে। আমি নিয়ে একটু ভাবলাম যে ভুল হলে কি ভাববেন জানি না। তখন আমি বললাম যেটা তসলিমা নাসরিন, আমার মেয়েবেলা, যেটা আপনার হাতে উনি আমার দিয়েছিলেন। হাতে তিনি দিয়েছিলেন। এই তো, কি ভাবছিলে, ভুল হলে আমি বলে দিতাম। এটাই বললেন, এই বইটা নিয়ে যাও, তুমি পড়ো, দেখো কেমন লাগে। ওই বইটা নিয়ে গিয়ে আমি পড়তাম আমার রুমে নিয়ে গিয়ে। তার কয়েকদিন পরে আমাকে জিজ্ঞাসা করলেন যে বইটা দিয়েছিলাম পড়ছো, কেমন লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। আর সত্যি ওই বইটাতে আমার অনেকটা চেতনা জাগিয়েছে। জাগ্রত হয়। তারপর আপনি আশাপূর্ণা দেবীর ওটা কথা অনেক পরে অনেক পড়েছেন বা শুনেছেন শুনেছি যে উনি ওটা কিভাবে অনেক- লিখতেন। হ্যাঁ, একদম। তারপরে তাতুস আমার যে টেবিলে উনি বসে লিখতেন, সেই টেবিলের ড্রয়ার থেকে একটা খাতার পেন বের করে আমার হাতে দেন যে বেবি এটাতে তুমি আজ থেকে লেখা শুরু করো। সেই সময়টা আমার মাথায় আসেনি যে আমি কি লিখবো। অত বছর পরে কেউ বলছেন যে তুমি লেখা শুরু করো। তখন আমার মন দেখে, আমার চেহারা দেখে উনি বুঝতে পেরেছেন যে কিছু ভাবতে পারছি না আমি কি লিখবো। তখন উনি বললেন যে তুমি তোমার ব্যাপারে লেখো, নিজের জীবনের কথাই নিজের লেখো, কেমন কেটেছে। হুম। এখান থেকেই আমরা পেয়েছি আলো আধারীর বেবি হালদারকে, যার নাম আজও সাহসের নাম, লড়াইয়ের নাম। আমরা জানি এখনও আপনি লড়াই করছেন অসুখের বিরুদ্ধে, ক্যান্সারের বিরুদ্ধে। কাশ্মীরে থাকতেন আপনি ছোটবেলায়। ছোটবেলায় বাবা তখন মিলিটারিতে কাশ্মীরে ছিলেন অনেকদিন, সেখানেই আমার জন্ম হয় আর কি। ঠিক, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমাদের অনুষ্ঠানের। আমি শেষ প্রশ্ন করব। কাশ্মীর থেকে হালি শহর, বেবি হালদার একটা উপন্যাসের মতো। আমাদের মহিলা মহলের শ্রোতাদের জন্য, যারা আপনাকে শুনছেন আজ, কি বলবেন তাদেরকে? এটা আমার সৌভাগ্য যে আমি এই আকাশবাণীতে এসে আমার বক্তব্য বা আমার কথা আপনাদের শোনাতে পাচ্ছি। এটা আমারই সৌভাগ্য যে আপনারা এর জায়গাটা আমাকে দিয়েছেন। শোনাটা সব থেকে বেশি দরকার। মানুষ করুক, শুনুক, তারপরে লিখুক, তারপরে নিজের মতো করে নিজের এগিয়ে যাক। মতো করে এগিয়ে যাক। সবাই যে আপনার মতো লিখতে পারবেই বা লেখাটাকেই পথ হিসেবে নেবে, এটা নাই হতে পারে। একদম কিন্তু তাই, নিজের মতো করে একটা পথ বেছে নিক এবং তারা সেখানে এগিয়ে যাক। এগিয়ে যাক। আমরা শুনলাম একটা রূপকথার মতো জীবন কাহিনী বা জীবনের সঙ্গে মেশানো রূপকথা। অনেক ধন্যবাদ বেবিদিকে আমাদের আকাশবাণী স্টুডিওয়ে আসার জন্য, আকাশবাণীর মহিলা বিভাগকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ দিদি। নমস্কার।